স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল। খুবই সুন্দর একটা অঙ্ক এবং এই অঙ্কটাই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায়। অনেক সময় এই 18-র জায়গায় সংখ্যা চেঞ্জ করে দেয় এবং এই ডিগ্রির জায়গাতেও কিছুটা সংখ্যা চেঞ্জ করে দিয়ে অঙ্কটা আমাদের দিয়ে দেয়। তো এই অঙ্কটা সুন্দরভাবে আমরা শিখবো যেন পরবর্তী সময় আসলে আমরা করতে পারি। বলা হচ্ছে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, তাহলে আমরা প্রথমে একটা খুঁটি তৈরি করছি। তো ধরেন আমি বললাম যে এই হচ্ছে আমাদের একটা খুঁটি, এই খুঁটিটার টোটাল যে দৈর্ঘ্য সেটা কত, সেটা হচ্ছে 18 ফুট। আমি ইংরেজিতে লিখছি যে 18 ফুট হচ্ছে এই টোটাল খুঁটিটার দৈর্ঘ্য। এখন এমনভাবে ভেঙে গেল যে, অর্থাৎ এই খুঁটিটা যে কোনো একটা জায়গায় ভেঙেছে, তাহলে আমরা ধরলাম যে এই জায়গায় খুঁটিটা ভেঙেছে, আনুমানিক একটা যে কোনো একটা জায়গায় আমি ধরতে পারি। ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা কিন্তু ভেঙে গিয়েছে, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ স্পর্শ করলো। আচ্ছা বলেন তো এই অংশটা যে ভেঙে কোন দিকে পড়বে? আমি একটু অন্য কালার দিয়ে যদি একটু দেখাই, তাহলে নিশ্চিতভাবেই এটা ভেঙে এই দিক দিয়ে পড়েছে, এইভাবে ভেঙে পড়েছে। ওকে, অর্থাৎ এই অংশটা যতটুকু, এই অংশটাও কিন্তু ততটুকু হবে। ভেঙে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো, তার মানে এই ভূমির সাথে, অর্থাৎ এটা তো ভূমি তাই না, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো। তার মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা বলতে পারি। নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন বলা হচ্ছে কি যে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল, অর্থাৎ এখান থেকে এই জায়গার যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বলেন তো দেখি, যেহেতু এই দূরত্বটুকু বের করতে বলা হচ্ছে, তার মানে আমি এই দূরত্বটুকুকে এইচ ধরে নিলাম, বা এক্সও ধরতে পারি আমরা। তাহলে এই দূরত্বটুকুকে আমি কি ধরে নিলাম? এইচ ধরে নিলাম। তাহলে বলেন তো দেখি পুরোটা কি? পুরোটা হচ্ছে 18। তাহলে এই ভেঙে পড়া অংশটুকু মানে কি? 18 থেকে এই এইচ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বাদ দিলে ভেঙে পড়া অংশটা পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি ভেঙে পড়া অংশটা হচ্ছে 18 মাইনাস এইচ। নিঃসন্দেহে এটা হবে, একটু খেয়াল করে দেখেন। আমি চাইলে কিন্তু এ বি সি ডি এগুলো বসাতে পারি, কিন্তু এগুলো বসালাম না। আচ্ছা এবার আসেন, তো যেহেতু এই খুঁটিটা সোজা এবং এইভাবে ত্রিভুজ আকৃতি ধারণ করেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কখন হয়? যখন ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি তো আমাদের বের করতে বলেনি, বলেছে যে মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব কতটুকু সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী বলতে পারি যে এখানে কি কি আছে। এখানে আছে, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, আর ভূমি কিন্তু এটা, ভূমির মান কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু অতিভুজ আছে আর লম্ব আছে, তাহলে এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কি? আমরা ছোটবেলায় শিখেছি টেরা লম্বভূত, অর্থাৎ ট্যান মানে লম্ব ভাগ ভূমি, কিন্তু এখানে তো ভূমি নেই, তার মানে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারছি না। এরপরে আসেন, আমরা বলতে পারি সাগরে কি? লবণ অতি, তাহলে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আর অতি মানে অতিভুজ। তার মানে আমরা বলতে পারি যে যদি লম্ব ভাগ অতিভুজ আমরা বসাই, তার মানে আমরা বলতে পারি সাইন থিটা। খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটু উল্টো দিকে লিখলাম, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, আমরা এটা বলতে পারি। অতি মানে অতিভুজ, এই জন্য আমরা বলি সংক্ষেপে সাগরে লবণতী। আবার বলি আমরা কবরে ভূত আছে, এভাবে আমরা বলার চেষ্টা করি। তো সেখান থেকে আচ্ছা আমরা কিভাবে ডিসিশন নিলাম যে সাইন থিটা হবে? আমরা কিন্তু এখানে দেখলাম যে এটা অতিভুজ আর এটা লম্ব, তাহলে অতিভুজ আর লম্ব যে থিটায় রয়েছে, সাইন থিটা হোক, কস থিটা হোক, ট্যান থিটা হোক, সেটা আমরা গ্রহণ করব। এই জন্য আমরা কিন্তু সাইন থিটা গ্রহণ করেছি। এই জায়গায় কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না। আচ্ছা তাহলে বলেন তো এটাকে যদি আমরা একটু ঘোরায় লিখি যে সাইন থিটা মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, ভাগ অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 18 মাইনাস এইচ। তাহলে 18 মাইনাস এইচ বসাই দিলাম। এখন এই সাইন 30 ডিগ্রির মান কত সেটা কিন্তু আমাদের একটা চার্ট থেকে খুঁজে বের করতে হবে। এই চার্টটা কিন্তু আমরা মুখস্থ করেছিলাম, ক্লাস 9-10-এ ছিল আমাদের। তো সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, আমি অন্য কোনো সময় দেখাবো। তাহলে সাইন 30 ডিগ্রির মান কিন্তু সেই চার্ট থেকে হাফ। এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন না। তাহলে উপরে এইচ, তার নিচে হচ্ছে 18 মাইনাস এইচ। এবার এইচ এর মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বা
18 মাইনাস এইচ আর 1 গুণ আর এইচ আর 2 গুণ, তাহলে আমরা বলতে পারি 2h ইকুয়াল টু 18 মাইনাস এইচ। এই এইচ যদি এইদিকে আসে তাহলে বাকি দাঁড়াচ্ছে হচ্ছে 2h প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে বা আমরা বলতে পারি 3h ইকুয়াল টু 18। তাহলে সুতরাং এইচ এর ভ্যালু কত, উপরে 18 তার নিচে 3, তাহলে 3 6 18, তার মানে 6। তাহলে অবশ্যই আমরা বলতে পারি খুঁটিটি মাটি থেকে 6 ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল। তার মানে অবশ্যই আমাদের এই যে 6 ফুট হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। আমরা বলতে পারি যে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। তো যেহেতু বলেছে কোন সংখ্যার, খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি ধরে নিতে পারি, আমরা ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটি x, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব ধরি আমাদের সংখ্যাটি ইকুয়াল হচ্ছে x। তাহলে এবার প্রশ্ন মতে আমরা কি লিখব, খেয়াল করে দেখেন ভালো করে, যে কোন সংখ্যার 7-এর 2 অংশ, তার মানে আমরা এভাবে লিখতে পারি x এর 7-এর 2 অংশ 64 এর সমান, তার মানে ইকুয়াল 64। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি লিখতে পারি, বা এই 2 দ্বারা x কে গুণ করলে উপরে 2x, তার নিচে কত 7 ইকুয়াল হচ্ছে 64। তাহলে কি হচ্ছে, বা এই 64 নিচে 1 আছে, 1 দ্বারা 2x কে গুণ করলে কত হয়, 2x ইকুয়াল 7 আর 64 গুণ, তার মানে 64 গুণন 7। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, এই 64 গুণন 7 উপরে, আর নিচে কত, নিচে হচ্ছে 2। যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল, তাহলে 32 দুগুণ 64, তাহলে 32 আর 7 গুণ করব, যত হবে ততই উত্তর। তাহলে 7 দুগুণ 14, 4 হাতে কত 1, 3 সাথে 21 আর 1 22, তাহলে 224 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কোথায় রয়েছে আমাদের, দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু বলা হচ্ছে 224 আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এর আগের অঙ্কটার মতোই কিন্তু কিছুটা এটা, এখানে দুইটা ফ্র্যাকশন বা দুইটা ভগ্নাংশ রয়েছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। বলা হচ্ছে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3-এর 2 অংশ হবে। মানে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে, সংখ্যাটি কত। তাহলে কি ধরে নিব, এবারও আমরা সংখ্যাটা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে কত x। তার মানে আবার আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে এবার আমরা লিখব প্রশ্ন মতে কি হবে, বলা হচ্ছে কোন সংখ্যার, মানে কোন সংখ্যার হাফ অংশ, তার মানে আমরা এইভাবে বলতে পারি যে x এর হাফ অংশ, এভাবে বলতে পারি সাথে 6 যোগ করলে, তার মানে +6 ইকুয়াল হবে সংখ্যাটির 3-এর 2 অংশ। তার মানে আমরা বলতে পারি x এর 3-এর 2 অংশ। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। তাহলে বা x উপরে চলে যাচ্ছে x/2 +6 ইকুয়াল টু উপরে x চলে যাচ্ছে, তার মানে 2x/3 এটা হচ্ছে। আমরা চাইলে এখন এইটাকে এইদিকে নিয়ে আসতে পারি, এটাকে এইদিকে দিতে পারি, যেহেতু চলক চলক মিল আছে, কিন্তু এটা না করে আমরা সরাসরি এখানে লসাগু করে দিব। তাহলে 2 হচ্ছে লসাগু, তাহলে উপরে x প্লাস 6 দুগুণ কত 12। ওকে, নিশ্চয়ই বোঝেন লসাগু ইকুয়াল উপরে 2x, তার নিচে হচ্ছে 3। তাহলে এবার এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে আমাদের 2x দ্বারা 2 কে গুণ করলে 2 দুগুণ 4x ইকুয়াল 3 দ্বারা x প্লাস 12 কে গুণ করব আমরা, তার মানে হবে 3x প্লাস 3 12 36। তাহলে বাকি দাঁড়াচ্ছে 4x মাইনাস 3x ইকুয়াল টু 36। তাহলে সুতরাং x এর ভ্যালু কত 36, তার মানে অবশ্যই আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 36। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, কেননা প্রথম দিকে যে অঙ্কটা আমি করিয়েছি, অর্থাৎ সেকেন্ড যে অঙ্কটা ছিল সেটার মতোই কিন্তু এটা। ওকে, তো আপনারা অবশ্যই হচ্ছে অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সার হিসাবে আমাকে জানাই দিবেন যে 100, 120, 130 নাকি 140, 440 নম্বর অঙ্কের উত্তর কত হবে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, অঙ্কটা কিছুটা বড় এবং আমরা ডিটেলস এবং শর্টকাট দুই ধরনের নিয়মেই অঙ্কটা আলোচনা করব, তো একটু মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি, না হলে বুঝতে পারবেন না ঠিকঠাক। বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 5/4 হবে, মানে 5-এর 4 হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হবে, মানে 2-এর 1 হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন। তো যেহেতু বলেছে ভগ্নাংশটি নির্ণয় করুন, তাহলে আমরা ধরে নিব যে ধরি
ভগ্নাংশটি হচ্ছে আমাদের কত ইকুয়াল উপরে এক্স তার নিচে ওয়াই। যেহেতু জায়গার প্রয়োজন আছে ওই জন্য আমি একটু সাইডে লিখলাম যে ধরি ভগ্নাংশটি হচ্ছে এক্স ভাগ ওয়াই, এটা একটা ভগ্নাংশ। ফাইনালি কিন্তু ওই ভগ্নাংশের মানটাই আমাদের নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখেন, যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে এক যোগ করলে ভগ্নাংশটি এত হবে। তাহলে আমরা প্রথম যে শর্ত আছে, তাহলে প্রথম শর্ত মতে আমরা কি বলতে পারি যে লব এর সাথে এক যোগ হরের সাথে এক যোগ করলে ভগ্নাংশটি হবে কত হবে বলেন তো দেখি, নিচে 5 তার উপরে 4 এটা হবে। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে পারি, তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ, তাহলে হবে আমাদের 5x প্লাস 5 ইকুয়াল, আমি একটু ব্লার করে দিচ্ছি এই অংশটা, তাহলে কত হবে 5 দ্বারা x এ গুণ করলে 5x আর 5 একে 5, 4 দ্বারা y কে গুণ করলে 4y প্লাস হচ্ছে 4, ঠিক আছে। তাহলে বা 5x এই 4y এইদিকে আসলে মাইনাস 4y ইকুয়াল টু এইদিকে থাকলো 4 আর এই 5 এইদিকে আসলে মাইনাস 5, তার মানে -1 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা 1 নং সমীকরণ। কেন? কারণ হচ্ছে 5x - 4y এটা ইকুয়েশনের আদলে যদি আমরা না সাজাই তাহলে কিন্তু আমরা মান বের করতে পারবো না। এবার আসেন পরেরটা, এটা একটা আমরা করে ফেললাম। এবার বলা হচ্ছে দ্বিতীয় যে শর্ত, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি বলতে পারি দ্বিতীয় শর্ত মতে বা দ্বিতীয় শর্ত। কি শর্তটা? টান দিয়ে দিলাম একটু। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, আচ্ছা তাহলে লব -5 হর -5 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হবে, তাহলে 1/2 দিয়ে দিলাম, এটা হবে। তাহলে বা তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 2x - 5 × 10 ইকুয়াল 1 দ্বারা y কে গুণ করলে y - 5, তাহলে বাকি হচ্ছে 2x এই y এদিকে আসলে -y ইকুয়াল -5, এই 10 এদিকে আসলে +5 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি। তাহলে এটা 1 নং আর এটা 2 নং। আচ্ছা বলেন তো 1 আর 2 ক্যালকুলেশন করে আমরা x আর y এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু ভগ্নাংশটাও আমরা বের করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বা বিয়োগ করি তাহলে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমি যদি y কাটতে চাই, এখানে আছে 4y আর এখানে আছে শুধু y, তাহলে বলেন তো এই y এর সামনে মানে সংখ্যাটা কত 1 আর এই y এর সামনের সংখ্যাটা কত 4, এখানে কিছু না থাকা মানে 1, তার মানে এই 1 দ্বারা 1 নং সমীকরণকে গুণ আর এই 4 দ্বারা 2 নং সমীকরণকে গুণ করে বিয়োগ করলে এই দুটো কাটাকাটি করা যাবে। তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে একটু আমি ব্লার করে দিই, এখানে আমি কি লিখব যে 1 নং গুণন 1 বিয়োগ 2 নং গুণন 4 করে পাই। ওকে, এটা আমি লিখে দিলাম এখানে। তাহলে এবার আমরা এই দুটো যোগ বিয়োগ করতে পারি, তাহলে এটা যা আছে আমি তাই রাখবো, কারণ হচ্ছে এটা 1 নং, তার মানে 5x - 4y ইকুয়াল কত -1, ঠিক আছে। আর এটাকে আমি কত দিয়ে গুণ করব 4 দিয়ে, তাহলে 4 দুগুণ 8x - 4y, এটা মিল করার জন্যই তো এত কিছু, তাই না। আর 4 5 কত 20। তাহলে এবার আমি কি করব, বিয়োগ করব। কেন বিয়োগ? কেননা যোগ করলে দুটো কাটা যাবে না, চিহ্ন পরিবর্তন না হলে কিন্তু কাটতে পারবো না, এই জন্য এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে আর এটা প্লাস আছে মাইনাস হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 4y ক্রস, তাহলে 8x মাইনাস আর উপরে 5x, তার মানে আমরা বলতে পারি -3x ইকুয়াল টু -20 আর -1 তার মানে -21, মাইনাস মাইনাস ক্রস, সুতরাং x ইকুয়াল টু উপরে 21 তার নিচে 3, তাহলে 7 হয়ে যাচ্ছে। তার মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 7 বা 7। তাহলে যেহেতু 7 বা 7 x এর ভ্যালু, সেক্ষেত্রে আমরা করতে পারি কি x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিতে পারি। তাহলে আমরা একটু লিখব যে x এর মান হচ্ছে 1 নং সমীকরণে বসাই। ওকে, ধরে নেন আপনারা এটা। তাহলে 1 নং সমীকরণটা কি, 5 × x এর মান হচ্ছে 7, মাইনাস হবে -4y ইকুয়াল হচ্ছে -1, তাহলে এটা ওইদিকে যাবে, তাহলে -4y ইকুয়াল টু -1 আর 5 সাথে 35 মানে -35, তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, -4y ইকুয়াল টু -36, তাহলে সুতরাং y ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্রস y ইকুয়াল টু 9। কেন 9? 36কে 4 দ্বারা ভাগ করলে 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের যে ভগ্নাংশটি হবে কি হবে বলেন তো দেখি, তাহলে উপরে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 7, এই যে দেখেন যেটা বের করেছি, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 9,
তাহলে 7/9 বা 9/7 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু দেখি উত্তরটা ঠিক আছে কিনা। তো খেয়াল করে দেখেন, আমরা একটু ট্রাই করি। এই যে 7/9 এটা আমাদের কিন্তু রাইট অপশন। দেখেন অনেকটা সময় লাগলো কিন্তু অঙ্কটা করতে। আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের, যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে এখান থেকে আপনারা সেটা তুলে নিতে পারেন বা বুঝতে পারেন। এইবার আমি যেহেতু বলেছি যে ডিটেলস এবং শর্টকাট আমি দুটোই আলোচনা করব, এইবার আমি শর্টকাট মেথড দিয়ে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে এমসিকিউ টাইপের পরীক্ষায় আসলে এই অঙ্কটা আপনাদের কিভাবে করতে হবে। খেয়াল করে দেখেন, তো এমসিকিউ আমরা অপশন টেস্ট করব। তো আমি শুরুতেই ধরে নিলাম এটা যেহেতু ক অপশন, ক নম্বর অপশনটা রাইট। ধরে নেওয়ার পরে কি করব, একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে ধরলাম, আমি ভগ্নাংশটা এটা লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, তার মানে আমি এটার সাথে 1 যোগ করলাম, এটা 8 হয়ে গেল, আর এটার সাথে 1 যোগ করলাম, এটা 10 হয়ে গেল। যোগ করলে ফলাফল এত হয়। তাহলে দেখেন তো 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, তার মানে উপরে 4 তার নিচে 5, তার মানে এটাই হচ্ছে। এবার আসেন পরের শর্ত, মুছে দিলাম এটা। পরের শর্তটা কি, আবার লব ও হর প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, তাহলে এটা থেকে 5 বাদ দিলাম, এটা 2, আর এটা থেকে 5 বাদ দিলাম, এটা হচ্ছে 4। 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 2 1 2, 2 দুগুণ 4, দেখেন কত হচ্ছে, এই যে হাফ হয়ে যাচ্ছে, হাফ হবে ভগ্নাংশটি কত। তাহলে এইভাবে আমরা অপশন টেস্ট করে ক নম্বর যে অপশন রাইট অপশন এটা নির্বাচন করতে পারি। এখন ঘটনা হচ্ছে এই অপশনটা যদি ঘতে থাকে তাহলে কিন্তু কিছুটা সময় লাগবে, কিন্তু আগে যে ডিটেলস করলাম সেটার চেয়ে কিছুটা হলেও সময় কম লাগবে। তো এই হচ্ছে শর্টকাট মেথড এই অঙ্কটা করার জন্য। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু রিসেন্ট সময়ে আমি একবার করে দিয়েছি, তো তারপরেও আমি বুঝি যে এই ধরনের অঙ্কগুলোতে আপনাদের কিছুটা প্রবলেম হয় করতে। তো একটি বাঁশের 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এই অঙ্কটা আমরা দুই দৃষ্টিকোণ থেকে করতে পারি। সেটা হচ্ছে বাঁশটার দৈর্ঘ্য আমরা 1 ধরে নিতে পারি যেহেতু ফ্র্যাকশন টাইপের অঙ্ক, আবার আমরা বাঁশটার দৈর্ঘ্য x ও ধরে নিতে পারি। কিন্তু পরীক্ষার হলে যদি আপনাদের রিটেন টাইপের অঙ্ক আসে এটা, তাহলে কিন্তু আপনাদের ধরতে হবে যে ধরি আমাদের বাঁশটির দৈর্ঘ্য কত, x মিটার। ওকে, বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল x মিটার, এটা আমাদের ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে একটি বাঁশের 4/1 অংশ কাদায়। আচ্ছা বলেন তো দেখি, 4/1 অংশ কাদায় মানে কি? এই x এর 4/1 অংশ, তাহলে আমরা বলতে পারি কাদায় আছে x এর 4/1 অংশ, তার মানে উপরে x তার নিচে 4, এটা বোঝাচ্ছে। আমি কিন্তু পুরোটা লিখলাম না, x এর 4/1 অংশ এটা লেখা উচিত ছিল, না লিখে আমি কি করলাম, উপরে x তার নিচে 4, কেননা x এর 4/1 মানে তো 1 আর x গুণ করলে xই হবে, এই জন্য এটা লিখলাম। আর 5/3 অংশ পানিতে, তার মানে আমাদের হবে 3x ভাগ 5, এটা কি সে পানিতে আছে। অবশিষ্ট 3 মিটার মানে আরো 3 মিটার আছে সেই বাঁশটা, তার মানে আমরা যদি সম্পূর্ণটা যোগ করি যে আরো 3 মিটার রয়েছে, 3 দিয়ে দিলাম, এবং মোট এই পুরোটা ক্যালকুলেশন করে মোট কিন্তু পুরো বাঁশটা হয়ে যাচ্ছে। দেখেন, তার মানে এই অংশটা কাদায় আছে, এই অংশটা পানিতে আছে, এবং আরো 3 মিটার আছে, তার মানে টোটালটা যোগ করলে আমাদের মোট বাঁশটার দৈর্ঘ্য যতটুকু ততটুকু হবে। এখন এই জায়গাতেই কিন্তু আপনাদের প্রবলেম, এবং এটাই কিন্তু প্রশ্ন মতে আমরা বলে থাকি বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলে থাকি, যেটাকে আমি ইংরেজিতে বলি ATQ। ওকে, তাহলে আপনারা অনেক সময় হয়তো এটা দেখবেন যে আমি লিখি, এটা যদি না বুঝে থাকেন, এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মানে প্রশ্ন মতে। তাহলে 4 আর 5 এর লসাগু কত? 4 আর 5 এর লসাগু 20, 4 দ্বারা 20 কে ভাগ করলে 5, 5 দ্বারা x কে গুণ করলে 5x, প্লাস 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, 4 দ্বারা 3 কে গুণ করলে 3 4 12x হলো, প্লাস 3 দ্বারা 20 কে গুণ করলে 3 বেশে 60, নিশ্চয়ই লসাগু করতে জানেন, তাহলে ইকুয়াল হচ্ছে x। তাহলে বা উপরে দাঁড়াচ্ছে 5x আর 12x, 12 আর 5 17x, প্লাস হচ্ছে 60, নিচে কত? নিচে হচ্ছে 20, ইকুয়াল কত? x। তাহলে বা কি দাঁড়াচ্ছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 20 আর x গুণ করলে 20x ইকুয়াল 17x প্লাস 60, তাহলে আমরা লিখলাম 17x প্লাস হচ্ছে 60। তাহলে কি দাঁড়াচ্ছে, বা 20x মাইনাস 17x ইকুয়াল হচ্ছে 60। তাহলে সুতরাং আমরা বলতে পারি 20 থেকে 17 গেলে 3x ইকুয়াল টু 60। তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে 60 কে 3 দ্বারা ভাগ করলে 3 বেশে 60, তার মানে 20 মিটার হচ্ছে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য। তাহলে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা করে ফেললাম অঙ্কটা। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়।
তাহলে একটু আগে আমি ইকুয়েশন বিল্ড আপ করে যে অঙ্কটা করে দিলাম সেভাবে করতে পারেন, পাশাপাশি আপনি শর্টকাট মেথডেও কিন্তু এই অঙ্কটা ট্রাই করতে পারেন। তো আমার মনে হয় যে এই অঙ্কটা আপনারা পারবেন, তাই আমি এটা আপনাদের HW দিচ্ছি। আপনারা 444 নম্বর অঙ্কের উত্তর কত হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, আমার মনে হয় এটাও করতে পারবেন। আচ্ছা, আমি একটু অঙ্কটা পড়ে দেখি। বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? পারার কথা আপনাদের। আচ্ছা, তারপরেও আমি এটা আপনাদের সলিউশন করে দিচ্ছি। ওকে, তো কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে দুটোর মধ্যে। একটি ভগ্নাংশের, তাহলে ভগ্নাংশটা আমরা ধরি যে ভগ্নাংশটা আমাদের কত, আমরা লিখতে পারি যে ভগ্নাংশটি ইকুয়াল উপরে x তার নিচে y, এটা হলো আমাদের ভগ্নাংশটা। যেহেতু বলেছে ভগ্নাংশটি কত, তাহলে আমরা ধরে নিলাম যে x উপরে নিচে y, এটার মান আমরা বের করতে চাই। এবারে আমরা করব কি, যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। আচ্ছা, তার মানে লব যোগ হর ইকুয়াল 7, তার মানে প্রথম শর্ত আমরা করে ফেললাম এটা। এবার লবের সাথে 1 যোগ করলে, তাহলে লবের সাথে 1 যোগ করা মানে কি, দ্বিতীয় যে শর্ত, দ্বিতীয় শর্তটা কি, আমরা বলতে পারি লবের সাথে 1 যোগ, তার মানে আমরা লবের সাথে 1 যোগ মানে লব তো x, এটা তো লব আর এটা তো হর, তাই না? তাহলে লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, তার মানে ইকুয়াল হয় y। খেয়াল করে দেখেন কিভাবে কন্ডিশনটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা 1 নং সমীকরণ, আর এইটা তো ওয়াইটা এই দিকে যদি আসে তাহলে আমরা বলতে পারি বা x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। খেয়াল করে দেখেন, তাহলে এই 1 নং আর 2 নং সমীকরণ, এই যে 1 নং আর 2 নং সমীকরণ থেকে কাটাকাটি করে আমরা কিন্তু x আর y এর ভ্যালু বের করতে পারবো। আসলে তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, আমরা যদি লিখি 1 যোগ 2 করি বা করে পাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় কি x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর x মাইনাস ওয়াই, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। তাহলে যদি যোগ করি আমরা y y ক্রস, তাহলে থাকে 2x ইকুয়াল টু 7 থেকে -1, তার মানে 6। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। খেয়াল করে দেখেন, তাহলে x এর মান যদি আমরা 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসালে কি হয়, আমরা এটা লিখতে পারি, যেখানে আমি একটু লিখি x এর মান কয় নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে x এর মান যদি আমরা 1 নং এ বসাই, 1 নং আছে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে আমরা বলতে পারি x এর ভ্যালু কত, তাহলে বা x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে সুতরাং y ইকুয়াল টু 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে উপরে 3 তার নিচে 4, যেহেতু আমরা এইভাবে রেখেছি x উপরে y নিচে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভগ্নাংশটি হচ্ছে x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু কত 4, তাহলে 3/4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উপরে 3 তার নিচে 4, দেখেন এটাই কিন্তু রাইট অপশন। অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু পড়ে দেখে অনেক সময় বোঝা যায় না। আপনারা সাহস করে অঙ্ক করা শুরু করবেন, দেখবেন একটা সময় গিয়ে হয়ে গিয়েছে। হয়তো প্রথম দিকে হবে না, কিন্তু দেখবেন যে আপনারা পারতেছেন, ঠিক আছে? তো এরপর যে আমি একটু বলি ছোট করে, যে আমার ম্যাথের একটা কোর্স রয়েছে যেটা আমি সময় সময় লঞ্চ করে থাকি। তো আপনারা যারা ম্যাথের কোর্সটা আমার কাছে করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নাম্বারে। মাত্র 510 টাকা কোর্স ফি নিয়ে ম্যাথের একটা কোর্স আমি করিয়ে থাকি, পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি পিডিএফ শিট দিয়ে থাকি, এবং 999টা অঙ্ক সম্বলিত সে পিডিএফ শিটটা আপনারা পাবেন একেবারে বিনামূল্যেই। পাশাপাশি আপনারা এখানে মোটামুটি 50 থেকে 60টার মতো ক্লাস পাবেন এই পুরো কোর্সের মধ্যে, এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে 510 টাকা। যারা করতে চান অবশ্যই এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি মনে করি যে এই কোর্সটা ম্যাথ শেখার ক্ষেত্রে আপনার কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে। আপনি অবশ্যই আমার কাছে শিখতে পারবেন। আমি যে ওয়েতে আপনাদের এখন শেখাচ্ছি ঠিক এইভাবেই আমি লাইভ ক্লাসগুলোতে শেখাবো, পাশাপাশি আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস সেখানে আপনারা পাবেন, মডেল টেস্ট পাবেন, পিডিএফ শিট পাবেন। ওকে, কোনো অঙ্কে প্রবলেম হলে, যে কোনো ধরনের অঙ্কে প্রবলেম হলে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবেন। ওকে, ক্লাস হয় হচ্ছে সপ্তাহে 3 দিন, এবং আমরা বাকি যে সময়টা রয়েছে সেই সময়টাতে মডেল টেস্ট রাখি। পাশাপাশি আপনাদের বিভিন্ন গ্রুপ আমি ক্রিয়েট করে দিই, সেখানে নিজেদের মধ্যে আপনারা বিভিন্ন অঙ্ক নিয়ে ডিসকাস করতে পারবেন। এই সমস্ত সুবিধা আপনারা আমার কাছে পাবেন যদি 510 টাকার এই পেইড কোর্সটাতে আসেন। আর যারা জয়েন করতে চান না তারা অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন, খাতায় তুলে রাখবেন। আমি মনে করি সেখান থেকেও আপনাদের অনেক বেশি বেনিফিট হবে।
ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন স্ক্রিনে খুবই সহজ একটা অঙ্ক চলে এসেছে আমাদের সামনে, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিসেন্ট সময় থেকে শুরু করে বিগত 10 বছরে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। চাকরির পরীক্ষায় মানে আসে না এমন কোনো অঙ্ক আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত দেখাইনি। আমি যেগুলো আসে সেগুলো থেকেই অঙ্কগুলো বাছাই করে নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো খেয়াল করে দেখেন, এখানে বলছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। মনে রাখবেন, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ দুই ধরনের। জাস্ট মনে রাখার বুদ্ধি হচ্ছে, আমি যদি বলি ধরেন নিচে হচ্ছে 5 উপরে হচ্ছে 4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর আমি যদি বলি নিচে হচ্ছে 4 উপরে হচ্ছে 5, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। বোঝার সহজ বুদ্ধি, যেটা নিচে থাকে হর, উপরে থাকে লব, যেটার হর বড় লব ছোট সেটা প্রকৃত, আর যেটার হর ছোট লব বড় সেটা হচ্ছে অপ্রকৃত। কোনটা বলা হচ্ছে অপ্রকৃত? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের কি নিচেরটা ছোট হবে উপরেরটা বড় হবে? তাহলে নিচেরটা ছোট উপরেরটা বড় কোথায় আছে? এই যে দেখেন, এই ক নম্বর অপশনে রয়েছে নিচেরটা ছোট উপরেরটা বড়। তাহলে আমরা নিঃসন্দেহে বলি যে এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, আর বাকি তিনটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এর আগের লেকচারে আমি কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি, বিধায় আমি আর করে দিচ্ছি না। মানে এই অঙ্কটা আমি HW দিচ্ছি আপনাদের। আমি জানি যে এই ধরনের অঙ্ক আপনারা করতে পারেন, যে 3-এর 2, 5-এর 4, 7-এর 6, 9-এর 7 ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়। তো আপনারা কম্পেয়ার করে করে বের করবেন, বের করে আমাকে জানাবেন যে ক, খ, গ, ঘ 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের রাইট অপশন। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আবারও প্রথমে যে অঙ্কটা আমি করিয়েছি প্রথম দিকে সে ধরনের একটা অঙ্ক চলে এসেছে, যে 45 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। ওকে, তাহলে আবার আমি অঙ্কন করছি যে এই হচ্ছে আমাদের একটা খুঁটি, এই খুঁটিটার কত দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য হচ্ছে 45। ওকে, তাহলে আমি লিখলাম যে এটা 45 মিটার। ওকে, পুরা খুঁটিটা। খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, তাহলে আমি বললাম খুঁটিটা এই জায়গায় ভেঙেছে, ভেঙে কোন দিকে পড়েছে? নিঃসন্দেহে আমাদের এই দিকে পড়েছে। আমি একটু দাগ দিলাম, ভাঙা অংশটা এবড়ো থেবড়ো হয়ে ভেঙে গিয়ে এই অংশে পড়েছে, পড়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে এই ভূমির সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে যেহেতু খুঁটিটা লম্বা খুঁটি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। ওকে, তাহলে কি হচ্ছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, ভাঙা অংশের দৈর্ঘ্য মানে কি? ভাঙা অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে, ভালো করে একটু খেয়াল করেন, যে খুঁটিটার টোটালটা 45 মিটার, ভূমির সাথে সম্পূর্ণ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, ভাঙা অংশ দৈর্ঘ্য মানে কি? এই যে এই অংশটুকু কিন্তু ভেঙেছে, এটা কিন্তু দাঁড়িয়ে থাকা অংশ, আর এটা কিন্তু ভাঙা অংশ। তার মানে আমাদের এই ভাঙা অংশটুকু বের করতে বলেছে। তাহলে বলেন তো, এখান থেকে এই পর্যন্ত যে অংশটা ছিল সেটাই তো ভেঙে এদিকে পড়েছে, তাই না? তাহলে আমি বললাম যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, সেটাকে আমি বলতে পারি যে কোনো একটা সংখ্যা যদি বলি, আর অথবা এই ভাঙা অংশটা যেটা, সেটাকে আমি এইচ ধরে নিতে পারি, এটা এইচ। আর এই অংশটাই ভেঙে এইদিকে পড়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা এইচ, তাহলে এই অংশটাই এইচ। এখন আমি যদি বলি তাহলে এই অংশটুকু কত? এই অংশটুকু কিন্তু তাহলে 45 মাইনাস এইচ। তাহলে যে অঙ্কটা আমি একটু আগে করে দিয়েছি সেটার সাথে কিন্তু এটার একটা পার্থক্য দেখা যাচ্ছে। এখানে বলেছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তার মানে এইটুকুর দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চাচ্ছে। আর এইটুকু তো আর এখন নেই, তাই না? এইটুকু তো এইদিকে ভেঙে পড়েছে, তার মানে আমরা বলতে পারি যে এই অংশটা এখন আমাদের নেই। তাহলে এটা আমরা চাইলে মুছে দিতে পারি। আমরা একটু এই অংশটাকে আসলে মুছেই দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি একটু এই অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি মুছে দিলাম অংশটা, যে এখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এইচ, আর এই অংশটা হচ্ছে পুরাটা যেহেতু 45 ছিল, 45 মাইনাস এইচ। এখন বলেন তো দেখি কি কি আছে। লম্ব আছে, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ আছে, তার মানে আমরা কিসের সূত্র প্রয়োগ করতে পারি? অবশ্যই সাইনের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। ওকে,
তাহলে সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত, লম্ব হচ্ছে 45 মাইনাস এইচ। আর আমাদের অতিভুজ কত, অতিভুজ হচ্ছে শুধু এইচ। তাহলে সাইন 30-র মান তো হাফ জানি আমরা, তাহলে উপরে 45 মাইনাস এইচ, তার নিচে হচ্ছে এইচ। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 45 দ্বারা 2কে গুণ করলে হবে 45 দুগুণ 90 মাইনাস 2h ইকুয়াল হচ্ছে এইচ। তাহলে এটা যদি ওইদিকে চলে যায় তাহলে 90 ইকুয়াল এইচ ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 3h। তাহলে সুতরাং আমরা বলতে পারি এইচ ইকুয়াল 90কে 3 দ্বারা ভাগ, তার মানে 30। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 30 মিটার। এটা আমরা একটু চেক করে দেখি, অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল ছিল, এই যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়ার কারণে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এখানে শুধু বলা হয়েছে অতিরিক্ত হিসেবে অপ্রকৃত ভগ্নাংশের যে অঙ্কগুলো আমি করে দিয়েছি আপনাদের, সেখানে কিন্তু এই অপ্রকৃত শব্দটা ছিল না। খেয়াল করে দেখেন ভালো করে, বলা হচ্ছে একটি অপ্রকৃত, আমি পড়ছি পুরো অঙ্কটা। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, এদের সমষ্টি 7, ভগ্নাংশটি কত? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে ধরি আমাদের ভগ্নাংশটি কত, আমাদের ভগ্নাংশটি হচ্ছে উপরে x, তার নিচে y। তো যেহেতু ভগ্নাংশটি অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশের কি হয়, আমরা বলতে পারি উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে যে ভগ্নাংশের লব বড়, তার মানে লবটা হয় বড় আর হর হয় ছোট, সেটার নামই হয় অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে বলা হচ্ছে লব ও হরের পার্থক্য 1। তাহলে লব ও হরের পার্থক্য কি, তার মানে লব মাইনাস হর ইকুয়াল হচ্ছে 1। এদের সমষ্টি 7, তাহলে সমষ্টি 7 মানে কি x প্লাস ওয়াই ইকুয়াল 7 বলতে পারি। তাহলে এটা 1 নং আর এটা 2 নং, খুবই সহজ হয়ে যাচ্ছে। আমরা একটু করে দেখি যে আমাদের কোথাও গন্ডগোল হচ্ছে কিনা। তাহলে আমরা কি করব, একটু স্ক্রিন ব্লার করে দিলাম, ব্লার করে দিয়ে আমরা যোগ করব। যোগ করলে ওয়াই ওয়াই ক্রস, তাহলে বলেন তো 2x ইকুয়াল টু 7 আর 8, তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের কিন্তু 4। এবার আসেন আমরা এই y এর ভ্যালু কিভাবে বের করব, x এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা লিখব x এর মান কয় নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে x এর জায়গায় 4 বসিয়ে দিয়েছি দেখেন এইখানে। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 3, সরি মাইনাস 3 তো হবে না, এই যে 4 আছে এইদিকে গেলে মাইনাস 4 হবে। তাহলে আমরা বলতে পারি মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস মাইনাস ক্রস, তার মানে আমরা বলতে পারি y এর ভ্যালু কত, তাহলে সুতরাং y ইকুয়াল টু 3। তাহলে দেখেন এই ভগ্নাংশটি হবে উপরে 4 তার নিচে 3, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ দেখেন বড় হচ্ছে কোনটা x আর ছোট হচ্ছে কোনটা হর বা y, তাহলে হয়ে গিয়েছে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4/3, মানে 3/4 আমরা এটাকে বলতে পারি। তার মানে আমরা দেখি একটু অ্যান্সারটা ট্রাই করি, তাহলে উপরে 4 তার নিচে 3, তার মানে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, সহজ অঙ্ক কিন্তু সচরাচর এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় না। বলা হচ্ছে 56.7%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন। তার মানে আমরা বলতে পারি 56.7%। তো আমরা জানি যার সাথে পার্সেন্টেজ আছে তার নিচে 100 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 56.7 ভাগ হচ্ছে 100। এখন আমরা যদি এবার দশমিক তুলে দেই তাহলে নিচে থাকে একটা 1 আর 7-এর জন্য একটা 0, তাহলে উপরে দাঁড়াচ্ছে কত, উপরে দাঁড়াচ্ছে 567 আর নিচে কত দাঁড়াচ্ছে একটা 1 দিয়ে এই 0 মানে 10 আর 100 গুণ করলে আমাদের কত হয় 1000, এটা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের ভাগ করলে কত হবে, তাহলে আমরা একটু 1000 দ্বারা কতকে ভাগ করতে পারি, 567কে ভাগ করে দেখতে পারি। তাহলে দশমিক দিয়ে একটা 0 নিলাম যেহেতু ভাগ যায় না, তাহলে এবার ভাগ যাচ্ছে 5 দ্বারা 1000কে গুণ করলে 5000। আচ্ছা বলেন তো দেখি দশমিকের পরে 5 আসলো কিনা, তাহলে আমরা দেখি অ্যান্সারের পরে দশমিকের পর 5 কোথায় আছে, দেখেন এইখানে আছে 56, তার মানে এটা হবে না। এখানে আছে 5.67, এটাও হবে না। এখানে দশমিকের পর 00, এটাও হবে না। তাহলে থাকলো বাকি এটা, একটু ট্রাই করে দেখি এটা হয় কিনা। তাহলে অবশ্যই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে পরীক্ষায় আসলে পুরো অঙ্ক করার দরকার নেই, যতটুকু না করলেই নয় ততটুকু আপনারা করে দেবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং এই অঙ্কটা কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে। 25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 4-এর 1 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট?
আচ্ছা, আমি অঙ্কটা করে দিচ্ছি না আপাতত, আপনারা একটু ভিডিওটা পজ করে অঙ্কটা নিজেরা করার চেষ্টা করেন যে করতে আপনারা পারতেছেন কিনা। যদি করতে পারেন তার মানে আপনি মোটামুটি অঙ্কে একটা দক্ষতা অর্জন করেছেন, আর যদি করতে না পারেন বুঝবেন যে আপনার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, আপনাকে আরো শিখতে হবে। ঠিক আছে, তো এবার আমি করে দিচ্ছি। তো কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে 25 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 4-এর 1 হয়। তাহলে আমরা ধরলাম যে এই হচ্ছে আমাদের একটা বাঁশ। এই বাঁশটা কতটুকু? এই বাঁশটা হচ্ছে 25 ফিট বা 25 ফুট। তো এমন ভাবে কাটা হয়েছে, তার মানে যে কোনো এক জায়গায় আমরা বাঁশটাকে কেটেছি, ধরেন এই জায়গায় আনুমানিক যে এক অংশ অন্য অংশের 4-এর 1 হয়। এখানে কিন্তু 25-এর 4-এর 1-এর কথা বলা হয়নি। আমি যদি বলি যে ধরি আমাদের বড় অংশটা, যে অংশটা বড়টা হচ্ছে x, তাহলে ছোট অংশটা কি হবে? এই অংশটার 4-এর 1, তার মানে হবে কি নিচে 4 তার মানে উপরে x, এটা হবে। এখন এই দুটো মিলে কিন্তু 25 ফুট, তার মানে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি? x প্লাস উপরে x তার নিচে 4 ইকুয়াল টু 25। তাহলে বাকি দাঁড়াচ্ছে 4 হচ্ছে লসাগু, তাহলে 4x প্লাস x ইকুয়াল টু 25। তাহলে কি দাঁড়াচ্ছে? 4x আর x হচ্ছে 5x বাই 4 ইকুয়াল টু 25। এর নিচে 1 আছে, 1 দ্বারা 5x কে গুণ করলে 5x ইকুয়াল টু 4 25-এ কত? 100। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হচ্ছে? 100 কে 5 দ্বারা ভাগ করলে 20। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে x হচ্ছে এই বড় অংশটা, কিন্তু আমাদের জানতে চাচ্ছে কি ছোট অংশটা কত ফুট। তাহলে ছোট অংশটা হবে এই যে দেখেন, সুতরাং ছোট অংশটা হবে x এর ভ্যালু যেহেতু 20, তার মানে উপরে 20 তার নিচে কত? তার নিচে 4। তাহলে 4 5 20 5, তার মানে ছোট অংশটা হচ্ছে 5 ফুট। তাহলে দেখি আমরা একটু ট্রাই করে। রাইট, আমাদের সঠিক উত্তর হচ্ছে 5 ফুট। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, এর সমষ্টি 16, ভগ্নাংশটি কত? তো আমার মনে হয় ভগ্নাংশের এই টাইপের অঙ্ক আপনারা করতে পারবেন। আমি HW দিচ্ছি 406 নম্বর অঙ্কটা করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এর উত্তর কত হচ্ছে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 407 নম্বর অঙ্কটা দেখেন। এ ধরনের অঙ্ক বা ভগ্নাংশ টাইপের এই অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসতে দেখবেন আপনারা, এগুলোই আসলে বেশি বেশি আসে। বলা হচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তির 3-এর 2 অংশ পুত্রকে এবং 3-এর 1 অংশ কন্যাকে দিলেন। কন্যা 1500 টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত? তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আমরা ধরতে পারি যে সম্পত্তির মূল্য ইকুয়াল টু হচ্ছে x টাকা। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে যে কোনো ব্যক্তি সম্পত্তির 3-এর 2 অংশ পুত্রকে দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি পুত্রকে দিয়েছেন উনি কতটুকু? তাহলে 3-এর 2 অংশ মানে 2x ভাগ 3 এটা। এবং হচ্ছে কন্যাকে কতটুকু দিয়েছেন? তার মানে উনি কন্যাকে দিয়েছেন 3-এর 1 অংশ। কন্যাকে সবসময় কম দেন বাবারা, তাই না? আচ্ছা, তাহলে 3-এর 1 অংশ তার মানে x ভাগ 3। এখন আসেন, বলা হচ্ছে যে কন্যা 1500 টাকা কম পেল। তাহলে সুতরাং আমরা বলতে পারি বা প্রশ্ন মতে আমরা বলতে পারি যে পুত্রকে যা দিয়েছেন এটা হচ্ছে 2x ভাগ 3, কন্যাকে দিয়েছেন x ভাগ 3। এই 2 টাকার পার্থক্য কত? 1500 টাকা। এই যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম। এবার বলেন তো লসাগু কত? 3 হচ্ছে লসাগু। তাহলে 3 3 ভাগ করলে হচ্ছে 1, তার মানে উপরে হচ্ছে 2x মাইনাস 3 3 ভাগ করলে 1, উপরে হচ্ছে x ইকুয়াল কত? 1500। তাহলে 2x থেকে x বাদ দিলে কত থাকে? x ভাগ 3 ইকুয়াল হচ্ছে 1500। তাহলে নিচে থাকলো 1 দ্বারা x কে গুণ করলে সুতরাং x ইকুয়াল টু 3 15 45, দুটো শূন্য দিয়ে দিলাম, তার মানে 4500 হচ্ছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য। দেখেন আমরা সম্পূর্ণ সম্পত্তির মূল্যকে x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু 4500, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 4500 টাকা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? ওকে, তো যে দুটো অঙ্ক আমি ইতিপূর্বে করে দিলাম আপনাদের এই টাইপের, ওই দুটো অঙ্ক থেকে অবশ্যই আপনারা ধারণা নিয়েছেন যে কিভাবে করতে হচ্ছে। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, এটা আমি আপনাদের HW দিচ্ছি। 411 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাই দিতে ভুলবেন না। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন খুবই সহজ, মানে অত্যন্ত সহজ টাইপের অঙ্ক এগুলো। বলা হচ্ছে কোনো গ্রামের 25-এর 18 অংশ লোক শিক্ষিত, অর্থাৎ মোট 25 জনের লোকের মধ্যে 18 জন লোকই শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? তো মনে রাখবেন যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা খুবই সহজ বা খুবই ইজি। কিভাবে করতে হয়?
25 এর মধ্যে 18 জন শিক্ষিত, একে শতকরায় প্রকাশ করতে হবে, গুণন 100 দিলে সাথে সাথেই সেটা শতকরা হয়ে যায়। তাহলে 4 25 104, 4 দ্বারা 18কে যদি আমরা গুণ করি 4 18 72, তার মানে 72% লোক সেই গ্রামের শিক্ষিত। অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে কি 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? তার মানে আমাদের শুরুতে বের করতে হবে যে 4টি 1 টাকার নোট, এটা কয় টাকা? এখানে হচ্ছে 4টি 1 টাকার নোট, এখানে হচ্ছে 4 টাকা, এটা বের করলাম। এবার 8টি 2 টাকার নোট, আচ্ছা 8টি 2 টাকার নোট মানে 8 দুগুণ 16 টাকা, এটা আমরা বলতে পারি। তাহলে 16 আর 4 কত টাকা? মোট 20 টাকা হয়ে গেল এখানে। এবার বলা হচ্ছে একত্রে, মানে এই 20 টাকা ওই জন্য আমরা যোগ করলাম 8টি 5 টাকার নোট। আচ্ছা 8টা 5 টাকার নোট মানে কত টাকা? 5 8 40 টাকা। ওকে, তাহলে বলা হচ্ছে নোটের কত অংশ। আচ্ছা বলেন তো দেখি এই 20 টাকা এই 40 টাকার কত অংশ? যেহেতু শুরুতে বলা হচ্ছে এটা, তার মানে উপরে 20 তার নিচে 40, কাটাকাটি করলে 20 একে 20, 20 দুগুণ 40, তার মানে অবশ্যই হাফ অংশ আসতেছে আমাদের সঠিক উত্তর। তার মানে বি নাম্বার বা খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কত টাকার 9 শতাংশ 700 টাকার 10 অংশের সমান। তাহলে যেহেতু বলেছে কত টাকার, তাহলে আমরা ধরে নিব যে x টাকার, তাহলে আমরা এখানে বলতে পারি যে ধরি x টাকার। তাহলে এবার প্রশ্ন মতে কি হবে? কত টাকার 9 শতাংশ? তাহলে আমরা বলতে পারি x এর 9 শতাংশ 700 টাকার এত অংশের সমান, তাহলে ইকুয়াল হবে 700 এর নিচে 10 তার উপরে 9। ওকে, ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল। তাহলে উপরে 7x, তার নিচে কত? তার নিচে হচ্ছে 9, ইকুয়াল 0 0 ক্রস 7 9 63, তাহলে 630, তাহলে এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে বা 7x ইকুয়াল টু 9 গুণন 630। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? সুতরাং x এর ভ্যালু কত? এটাকে 7 দ্বারা ভাগ, তাহলে অবশ্যই আমাদের একটু আমরা দেখতে পাচ্ছি যে দশমিক চলে আসতেছে, দশমিক তো আসার কথা ছিল না। আমরা একটু দেখি যে আমাদের কথা ভুল হলো কিনা। রাইট, আমরা কিন্তু ভুল তুলেছি। ওকে, তো এখানে কি হবে? 630 এর জায়গায় আমরা শুধু 60 তুলেছি, তাহলে 630, তাহলে 7 7 9 63, তাহলে 90, তাহলে আমরা যদি 90 দ্বারা 9কে গুণ করি 9 9 81, তার মানে 810 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইবার আমাদের মনে হয় ঠিক আছে, রাইট, 810 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আসলে অঙ্ক করতে করতে অনেক সময় মিসিং হয়ে যেতে পারে, আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। ঠিক আছে, তো একটু চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করতে হবে। অনেক টাইপের অঙ্ক একসাথে করলে আসলে একটু ঝামেলা হয়ই। ওকে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 0.01 তার উপর স্কোয়ার। আসলে এখানে ভুলে হচ্ছে আমাদের 2টা দশমিক চলে এসেছে, তো আমরা একটা দশমিক এখান থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে? 0.01 তার উপর হোল স্কোয়ার। বলা হচ্ছে এইটার এর মান কোন ভগ্নাংশটির সমান? আচ্ছা বলেন তো দেখি, আমরা 0.01 গুণন 0.01 এটাকে লিখতে পারি কিনা? যেহেতু উপরে স্কোয়ার আছে অবশ্যই লেখা যায়। এবার আমরা করতে পারি কি, আমরা দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য, গুণন দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 2 ঘরের জন্য দুটো শূন্য নিতে পারি। আচ্ছা বলেন তো তাহলে উপরে কত থাকলো? 1 গুণন 1, তার মানে উপরে 1, তার নিচে 100 গুণন 100, তার মানে 1 দিয়ে 4টা শূন্য। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1 দিয়ে 4টা শূন্য আছে এই ভগ্নাংশটাতে, তাহলে আমরা বলতে পারি যে ঘ নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে? 12 এর 5, 13 এর 6, 24 এর 11, 8 এর 3 এর মধ্যে বড় ভগ্নাংশটি কোনটা? তো ভগ্নাংশ টাইপের অঙ্ক আমি করে দিয়েছি। আচ্ছা এই অঙ্কটা আমি করেই দিচ্ছি, আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো তাদের জন্য অনেক সহজ হবে। তাহলে কিভাবে আমাদের করতে হয় অঙ্কগুলো? তাহলে আমরা পাশাপাশি সংখ্যাগুলো লিখি, উপরে 5, তার নিচে, আচ্ছা সংখ্যাগুলো যেহেতু পাশাপাশি লেখাই রয়েছে তাহলে আমরা না লিখে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। বলেন তো দেখি, এই 12 আর 12 ভাগ 5 আর 6 ভাগ 13 এই দুটোর মধ্যে কোনটা বড়? তো বড়টা বের করার জন্য আমরা করব কি, এই দুটো গুণ করব এবং এই দুটো গুণ করব। তাহলে প্রথমে কোন দিকে টান দিলাম? প্রথমে আমি টান দিয়েছি কিন্তু এই দুটো, তাহলে 5 13 65 এটার উপর লিখবো। এরপর আমরা এই দুটো গুণ করব, 6 12 72। আচ্ছা বলেন তো কোনটা বড়? 72 বড়, তার মানে এই 6 ভাগ 13 এই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা এটাকে ক্রস করে দিতে পারি, তার মানে আমাদের এখন এটা থাকলো। এবার আমরা করব কি, এইটা দ্বারা এটাকে গুণ, অর্থাৎ এইটা আর এটা গুণ করে আমরা উপরে বসাবো। তাহলে 6 24 কত হয়?
4 6 24 4, হাতে কত, হাতে 2, 6 2 12 আর 2 14, 144। তাহলে এটা আর এটা যদি আমরা গুণ করি, 13 আর 11 গুণ করলে কত হয়, তাহলে 13 আর 11 একটু গুণ করে দেখি, 13 1 13, এক ঘর ক্রস, 13 1 13, তাহলে 143 হচ্ছে। তাহলে 143, তাহলে বলেন তো দেখি, অবশ্যই 144 বড়, তার মানে এটা ক্রস। এখন পর্যন্ত এটা, এই ভগ্নাংশটা বড়, তাহলে এবার এটা আর এটা গুণ করবো, 6 8 48, 48 বসালাম, 3 আর 13 গুণ করবো, 3 13 39, তাহলে কোনটা বড়, 48 বড়, তাহলে এটা ছোট। আপনারা উপরে আর নিচে লেখেন তাতে কোনো যায় আসে না, তাহলে 6/13 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু ট্রাই করে দেখি, 6/13, রাইট, 6/13ই হচ্ছে সঠিক। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 17 7 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 5 এর 3 হবে। তাহলে আমরা বলতে পারি, কোন সংখ্যাটি যেহেতু বলেছে, তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি ধরে নেই বলেন তো দেখি, কোন সংখ্যাটির জায়গায় আমরা ধরে নেই যে ধরি x যোগ করলে, তাহলে আমরা ধরলাম যে ধরি x যোগ করলে, তাহলে কি হবে, 17 এর 7 এই ভগ্নাংশটার এটার সাথে x যোগ, এটার সাথে x যোগ করলে হবে 5 এর 3, তার মানে উপরে 3, তার নিচে হচ্ছে 5। তাহলে বাকি দাঁড়াচ্ছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 3 17 51 যোগ 3x ইকুয়াল টু 5 সাথে 35 যোগ হচ্ছে 5x বলতে পারি, তাই না? তাহলে আমরা এইবার আসেন যোগ বিয়োগ করব। তাহলে বা আমরা এই 3x কে ওইদিকে পাঠাই দিব আর এই 35 কে এদিকে নিয়ে আসবো, তাহলে 51 বিয়োগ 35 ইকুয়াল, এইদিকে আছে 5x, এই 3x এইদিকে যাবে, তাহলে -3x হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, বা 35, 51 থেকে 35 বাদ দিলে থাকে 16 ইকুয়াল টু এখানে থাকে 2x, তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, তার মানে আমরা বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে আমাদের 8। তাহলে যে কোন সংখ্যাটি যোগ করতে হবে, তাহলে 8 যোগ করতে হবে। আমরা একটু ট্রাই করি যে হ্যাঁ 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে দেখেন, 387 নাম্বার যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তো একটু আগেই তো আমি নিয়মটা শেখাই দিলাম, তো ঠিক সেভাবেই আপনারা অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা অঙ্ক করবেন খাতা কলমে, তাহলেই কেবল সবচেয়ে বেশি বেনিফিট আপনারা পাবেন আমার কাছে, ঠিক আছে? এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত, 20 মিটার, 22 মিটার, 18 মিটার নাকি 26 মিটার? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো এই ধরনের অঙ্ক একটা করে দিয়েছি আমি, সেটা থেকে আপনারা হচ্ছে এই অঙ্কটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন নিশ্চয়ই। তো এটাও আপনারা করবেন, করার পরে জাস্ট ওখানে ভগ্নাংশের আদলে এখানে দশমিকটা দেয়া রয়েছে, ওখানে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা ছিল, আর এখানে 0.15। তো ওইভাবেই আপনারা করবেন, সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য x ধরে। করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই 356 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমি কিন্তু প্রথম দিকে করে দিয়েছি এই ধরনের অঙ্ক আপনাদের। বলা হচ্ছে 30 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? এখানে কিন্তু দেখেন সংখ্যাটা 20 ছিল, 20কে মানে বাদ দিয়ে তারা 30 দিয়ে দিয়েছে। এইভাবেই সংখ্যা চেঞ্জ করে কিন্তু অঙ্ক দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে বুঝতেই পারছেন, এটাও আমি HW দিচ্ছি। আপনারা যদি খাতায় কলমে অঙ্কগুলো করে তারপরে হচ্ছে বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমি যেগুলো হোমওয়ার্ক দিব সেগুলো অবশ্যই আপনারা করতে পারবেন, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। যদি করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার শেখার মধ্যে ঘাটতি আছে, অথবা আমি ঠিকভাবে শেখাতে পারছি না। ওকে, তো ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানাবেন। আর কেমন ধরনের ভিডিও চান আপনারা, যদি পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান, মাত্র 510 টাকা। আমি বলতে পারি নিঃসন্দেহে যে আপনি অবশ্যই এই কোর্স থেকে লাভবান হতে পারবেন। তো যারা মনে করবেন যে না আমি কিছু শিখতে পারবো, তারাই কেবল জয়েন করবেন। আর আমার কথা যারা বুঝতে পারেন না, আমার দেখানো মেথড যারা শিখতে কিছুটা প্রবলেম ফেস করেন, তারা কখনোই কোর্সে জয়েন করবেন না। জাস্ট আপনারা ভিডিও দেখে যান, যখন বুঝতে পারবেন দেন তখন আপনারা আমার কোর্সে চলে আসবেন, ঠিক আছে? এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আসলে একই ধরনের অঙ্ক বারবার চলে আসতেছে সামনে। আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি যেহেতু ভগ্নাংশ টাইপের, এই জন্য কিন্তু আমাদের কমন চলে আসতেছে, জাস্ট সংখ্যা চেঞ্জ। একটি খুঁটির 5-এর 1 অংশ হলুদ, 4-এর 1 অংশ সাদা ও 3-এর 1 অংশ নীল এবং অবশিষ্ট অংশ 13 মিটার। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? তাহলে মোট দৈর্ঘ্য x ধরবেন, x ভাগ 5, x ভাগ 4, x ভাগ 3 যোগ 13 ইকুয়াল টু x। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দেন আপনারা করে ফেলবেন। আমি বলেই দিলাম
তো এরপর বাকিটা আপনাদের কাজ, তাহলে এটাও আমি HW দিচ্ছি। ওকে, এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন, এটাও আপনারা করবেন। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 20 ফুট লম্বা একটি বাঁশ। ওকে, বানান কিছুটা ভুল রয়েছে, আসলে এই অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে আসতেছে, সামনে করার দরকার নেই, এটা যেহেতু করে দিয়েছি আমি। এবার দেখেন, বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো অবশ্যই পারবেন, তারপরেও আমি একটু করে দিচ্ছি আপনাদের। উপরে 3, তার নিচে 5, উপরে 3, তার নিচে 7, উপরে 4, তার নিচে 9 এবং উপরে 5, তার নিচে 11। তাহলে আমরা কম্পেয়ার করব কিভাবে, কোনাকুনি গুণ করে কম্পেয়ার করব। তাহলে এই দুটো আমরা প্রথমে গুণ করব, গুণ করে কত হচ্ছে 3 7 21, এই দুটো গুণ করছি, 3 5 15, কোনটা ছোট, 15 ছোট, তাই এটা ক্রস। এবার আমরা এই দুটো কম্পেয়ার করব, তাহলে 3 9 27 আর 4 সাথে কত 28, তাহলে এটা বড়, এটা ক্রস, তাহলে এটা এখনো ছোট, তার মানে এটা ছোট আছে। তাহলে 3 11 কত, 3 11 33 আর 5 সাথে কত 35, তাহলে এটা যেহেতু বড়, এটা ক্রস করে দিলাম, তাহলে 3/7 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু ট্রাই করে দেখি। রাইট, 3/7 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ। কি বলা হচ্ছে, 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ। তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 40 মিনিট, তাহলে 60 আর 40 কত, 6 4 10, তাহলে 100 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে 100 মিনিট। বলা হচ্ছে 5 ঘন্টার কত অংশ। আচ্ছা, 5 ঘন্টা মানে কি, 5 6 30, তার মানে 300 মিনিট। তাহলে উপরে 100, তার নিচে 300, 0 0 ক্রস করে দিলাম, তাহলে 1/3, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে অবশ্যই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4টি 1 টাকার নোট ও 1টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ। তো এরকম একটা অঙ্ক আমি কিন্তু করে দিয়েছি, তো এটাও আপনারা করবেন, এটাও আমি আপনাদের HW দিচ্ছি। আসলে সবগুলো তো দেয়াই হয়ে যাচ্ছে, তাই না? আসলে ঘুরে ফিরে আমি ভগ্নাংশের যত ধরনের অঙ্ক এখন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, এই ধরনের টাইপগুলোই কিন্তু আসে। আপনারা ভাববেন না যে আমি খুব সহজ অঙ্কগুলো করে দিচ্ছি, আসলে সহজ কঠিন মেলায় কিন্তু পরীক্ষার প্রশ্ন। এর মধ্যে কিছু অঙ্ক কঠিন ছিল, কিছু অঙ্ক মিডিয়াম ছিল, অধিকাংশ অঙ্কই কিন্তু সহজ। মনে রাখবেন, কোনো চাকরির পরীক্ষায় যদি 25টা অঙ্ক আসে, এর মধ্যে 20টা বা মানে 18-20টা অঙ্ক সহজ থাকবে, 2টা বা 3টা অঙ্ক মিডিয়াম থাকবে, আর 2টা বা 3টা অঙ্ক কি থাকতে পারে, আমাদের হার্ড থাকতে পারে। আপনারা কি করেন, হার্ডগুলোই হচ্ছে করার চেষ্টা করেন হয়তো সব সময়, কিন্তু আসলে সহজ অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, তারপরে একটু কম হচ্ছে মিডিয়াম, তারপরে আরো কম হচ্ছে হার্ড অঙ্কগুলো। হার্ডগুলো বেশি প্র্যাকটিস করতে যাবেন না, সহজগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আপনার মধ্যে যখন একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, তখন মিডিয়াম এবং হার্ডগুলো আপনারা করা শুরু করবেন, ঠিক আছে? আর শুরুতেই যদি হার্ড নিয়ে চিন্তা করেন যে এটা তো আমি বুঝতেছি না, এটা তো আমি পারতেছি না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন, তখন কিন্তু ভালো লাগবে না। যেগুলো সহজ সেগুলো থেকেই প্র্যাকটিস শুরু করেন, ধীরে ধীরে কঠিনের দিকে যান, তাহলেই সবচেয়ে ভালো হচ্ছে প্রস্তুতি আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দিয়ে আজকে আমরা আলোচনাটা শেষ করতে যাচ্ছি। বলা হচ্ছে দেখেন, 3 দিনে একটি কাজের 27/1 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে। তাহলে কি বলা হচ্ছে, কি বের করতে বলেছে, দিন। তাহলে প্রথম লাইন থেকে আমরা দিনটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখতে পারি 27/1 কাজ করতে সময় লাগে 3 দিন। ওকে, তাহলে 1 বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে, তার মানে আমাদের 3 গুণন 27 হয়ে যাবে, কেননা এটা তো যদি নিচে চলে আসে, তাহলে 27টা উপরে একটা নিচে আসে, তাহলে কয় দিন লাগবে, 81 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা করতে যদি 81 দিন লাগে, একটা কাজের সম্পূর্ণটা, তাহলে ওই কাজের 3 গুণ করতে কতদিন সময় লাগবে। তার মানে 81 গুণন 3, 3 1 3 আর 3 8 24, তাহলে 243। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 243 দিন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা। খুবই সুন্দর একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে সংখ্যা কিছুটা চেঞ্জ করে দিয়ে। তাহলে বলা হচ্ছে যে 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায় যদি 20% দামটা কমে যায়। তার মানে আমরা বলতে পারি যে এই 2টা কলার দাম হচ্ছে 12 টাকার 20% যত সেটাই। তাহলে আমরা বের করতে পারি 12 এর 20%, তার মানে উপরে 20, তার নিচে 100। তাহলে নিঃসন্দেহে আপনারা বোঝেন বিষয়টা, যে 12 টাকার 20% এভাবে বের করতে হয়। তাহলে আমি 5 20 100 বের করলাম, কাটাকাটি, উপরে 12, তার নিচে 5, তাহলে 12 উপরে, তার নিচে 5। যদি আমি ভাগ করি, তাহলে 5 দ্বারা 12কে ভাগ করলে 5 2 10 থাকে কত, 2, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 4 5
20 হয়ে গেল। তাহলে কত থাকতেছে 2.4। তাহলে আমরা বলতে পারি যে দুইটা কলার দাম, আমরা বলতে পারি যে দুইটা কলা কত টাকা, ইকুয়াল 2 টাকা 40 পয়সা। এটা তাহলে বলেন তো একটা কলার দাম আমাদের কাছে জানতে চাচ্ছে। এই যে দেখেন একটি কলার দাম কত, তাহলে 2 টাকা 40 পয়সাকে কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, তার মানে 1 টাকা 20 পয়সা হচ্ছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে খ নম্বর যে অপশনটা হচ্ছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, শতকরার অঙ্ক করব আর এই অঙ্কটা করব না তা তো হয় না, তাই না? এই অঙ্কটা কিন্তু সবচেয়ে বেশি বার আসা অঙ্ক সমূহের মধ্যে একটা, এবং হাজার হাজার বার এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না? তাহলে আমরা এই অঙ্কটা শর্টকাট মেথডে করব, ডিটেলস মেথডে করব না আমরা আজকে। তো শর্টকাট মেথডে কি হবে, যে আমরা জানি যে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি মানে সেটা বোঝাচ্ছে। তাহলে 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা, তাহলে 100-র সাথে 25-এর সম্পর্ক যেহেতু বলেছে বৃদ্ধি, তাহলে আমরা করব কি 125 এটাকে বানিয়ে ফেলবো। তাহলে আমরা শর্টকাট মেথডে উপরে দিব 100 গুণন 25 আর নিচে দিব 100 যোগ 25। তাহলে 100 যোগ 25 মানে কি 125। এটা কিন্তু শর্টকাট। যদি হ্রাস বলতো তাহলে কিন্তু আমরা মাইনাস করে দিতাম, আর উপরে সবসময় যোগ চিহ্ন গুণ চিহ্নই হবে। তাহলে 5 25 125, আর 5 দ্বারা 100 কে কাটলে 5 20 100। তাহলে কত শতাংশ? 20% বা 20% আমাদের হচ্ছে সঠিক উত্তর। তার মানে অবশ্যই বি নম্বর বা খ নম্বর যে অপশনটা হচ্ছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে যাব। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 2 এর কত শতাংশ 8 হবে? 200, 400, 345, 300। তো আমরা যদি অঙ্কটা করি তাহলে কত শতাংশ যেহেতু বলেছে, তাহলে আমরা ধরবো যে ধরি কত শতাংশের জায়গায় আমরা x শতাংশ ধরে নিলাম, যে 2 এর x শতাংশ হচ্ছে 8। এই যে যেহেতু শতাংশ বলা হচ্ছে আমরা x% লিখে দিলাম। তাহলে 2 এর কত শতাংশ 8, তাহলে আমি ধরবো প্রশ্ন মতে কি লিখবো, যে 2 এর x শতাংশ ইকুয়াল হচ্ছে 8 লিখে দিলাম এভাবে। তাহলে বা কি দাঁড়াবে, x এর মান যত বের করব সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 2 এর x% মানে কি, উপরে x তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 8। তাহলে বাকি দাঁড়াচ্ছে উপরে 2x তার নিচে হচ্ছে 100 ইকুয়াল কত 8, 8 এর নিচে 1 আছে। তাহলে 1 দ্বারা 2x কে গুণ করলে কত হবে, 2x ইকুয়াল 8 দ্বারা 100 কে গুণ করলে 800। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 800 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 400। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির পার্থক্য কত টাকা? তো আমরা একটু দেখব যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায় সেটা। তো সরল মুনাফা মানে প্রত্যেক বছর একই হারে সুদ, আর চক্রবৃদ্ধি মানে সুদের সুদ, ঠিক আছে? তার মানে সরল মুনাফার সাথে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যই হচ্ছে যে চক্রবৃদ্ধির সময় সুদেরও সুদ হিসাব করতে হয়। তাহলে 1000 টাকা আমাদের মূল টাকা, 1000 টাকার উপর কয় পার্সেন্ট, 10%। তাহলে 1000 টাকা 10% কত, উপরে 10 তার নিচে 100। তাহলে আমরা যদি এই 2 শূন্য মানে এখানে এখানে কেটে দিই তাহলে থাকে কত, 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 1000 টাকার 10% এর এক বছরে আমরা সরল মুনাফায় 100 টাকা, মুনাফা পাই 100 টাকা। তাহলে 2 বছরে পাবো আমরা 200 টাকা। তাহলে সরল মুনাফা 2 বছরে আমরা কত টাকা পাচ্ছি, 200 টাকা পাচ্ছি। এবার আসেন চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে। তো চক্রবৃদ্ধি মুনাফার সময় 1000 টাকার উপর প্রথম বছরে 10% হিসাব করতে হবে, 10 ভাগ 100, তাহলে 0000 ক্রস। তাহলে প্রথম বছরে আমরা 100 টাকা সুদ পেয়েছি চক্রবৃদ্ধিতে। আসলে প্রথম বছরে সরল আর চক্রবৃদ্ধি সেম হয়, কিন্তু দ্বিতীয় বছর থেকে পার্থক্যটা শুরু হয়। তাহলে এবার 1000 টাকা আসল আর সুদ হচ্ছে 100 টাকা। এবার আমাকে 1100 টাকার উপর সুদ হিসাব করতে হবে। তাহলে উপরে 10 তার নিচে 100, এই জায়গাটাতেই কিন্তু ফারাক, 0000 কেটে দিলাম। তাহলে 1 দ্বারা 111, 110 কে গুণ করলে 110। তাহলে বলেন তো দেখি, এখানে আমরা সুদ পাচ্ছি প্রথম বছর 100 টাকা, পরের বছর 110 টাকা, তার মানে 210 টাকা সুদ পাচ্ছি আমরা মোট। আর সরল মুনাফা পেয়েছিলাম 2 বছরে 200 টাকা, আর চক্রবৃদ্ধি পেয়েছি 2 বছরে 210 টাকা। তাহলে কি বলেছে, সরল ও চক্রবৃদ্ধির পার্থক্য কত টাকা? তাহলে 210 থেকে 200 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 10 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই যে ঘ নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন, বলা হচ্ছে কি, এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 10% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি? স্ক্রিনে দেখেন 1% বেশি, 1% কম সমান 2% বেশি।
তো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে খেয়াল করেন কিভাবে করব। তাহলে এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো। আচ্ছা, তার মানে আমরা ধরে নিলাম যে জিনিসটার দাম 100 টাকা, তাহলে 10% বৃদ্ধি করার পর 110 টাকা হয়েছে। তাহলে নিশ্চয়ই বোঝেন যে 110% মানে 10 টাকা, তাহলে 110 টাকা হয়েছে বাড়ানোর পর। অতঃপর বর্ধিত মূল্য, তাহলে বর্ধিত মূল্য কি 110 টাকা, 10% কমালো, তাহলে 110-এর 10% কত? আমরা যদি 110-এর 10% হিসেব করি তাহলে আমার কিন্তু 11 টাকা আসবে হিসাবে। খেয়াল করে দেখেন, আপনি যদি 110-এর 10% হিসাব করেন তাহলে উপরে 10, তার নিচে 100, 0000 ক্রস, এই যে দেখেন 11 টাকা আসলো এটা ক্যালকুলেশন করে। তাহলে আমি 11 টাকা হিসাব করলাম। এবার সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি? তার মানে কি দেখেন 10% কমিয়েছে, কিন্তু তার মানে 110 টাকা থেকে যদি আমি 11 টাকা বাদ দিই তাহলে বলেন তো 99 টাকা থাকে কিনা? অবশ্যই। তাহলে প্রথমে মূল্য ছিল 100 আর সর্বশেষ মূল্য হচ্ছে 99, তাহলে কয় টাকা কম? 1% বা 1 টাকা কম। তার মানে নিঃসন্দেহে আমাদের এই বি নম্বর বা খ নম্বর অপশনটাই কিন্তু সঠিক অপশন। আপনারা একটু বুঝবেন, আমি একটু দ্রুত করাই দিলাম, বলতে হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে জিনিসটা আসলে কি বলা হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। না বুঝলে আরেকবার রিপিট করে আপনারা এই জায়গাটুকু দেখে নিতে পারেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। অর্থাৎ একটা সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। খুবই সহজ অঙ্ক। বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে x, এটা আমরা ধরে নিতে পারি। যেহেতু x ধরে নিয়েছে, এবার প্রশ্নমতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্নমতে কি হবে বলেন তো দেখি? কোন সংখ্যা 60%, তার মানে আমরা বলতে পারি x এর 60% থেকে 60 বিয়োগ করলে তাহলে বিয়োগ 60। আমরা একটু ব্লার করে দিচ্ছি। 60 বিয়োগ করলে ফলাফল কত হবে? 60 হবে বলা ছিল। এই যে দেখেন ফলাফল হবে 60, সেটা বলা ছিল। বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে এবার আমরা সংখ্যাটি বের করতে চাই। তাহলে আমরা ক্যালকুলেশন করব, বা x এর 60% মানে কি? তাহলে x এর উপরে 60, তার নিচে 100 মাইনাস 60 ইকুয়াল 60। তাহলে 00 ক্রস করে দিলাম, তাহলে উপরে 6, তার নিচে 10। আমরা চাইলে আরো কাটাকাটি করতে পারি, কিন্তু করব না। তাহলে x এর, তাহলে এর আছে, তার মানে উপরে হবে 6x, তার নিচে হবে 10 ইকুয়াল এই 60 এইদিকে আসলে প্লাস হবে, তার মানে 60 60 120। তাহলে বা আমরা কি করতে পারি, এটার নিচে যেহেতু 1 আছে, 1 দ্বারা 6x কে গুণ করলে 6x, আর 120 গুণন 10 যা আছে আমরা তাই রাখলাম। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 120 গুণন 10 ভাগ কত? ভাগ হচ্ছে 6, তাহলে 6 2 12 2, তাহলে 0। তাহলে 10 20 কত? 200। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত বলেন তো দেখি? 200। তাহলে খেয়াল করে দেখেন, এই যে বি নম্বর অপশনটাই আমাদের কিন্তু রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? খুবই সুন্দর একটা প্রশ্ন এটা। তাহলে আমরা যদি প্রশ্নটা সলিউশন করতে যাই, তাহলে একটা বইয়ের মূল্য কত টাকা? 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%, তার মানে এই 24 টাকা হচ্ছে 80% এর সমান। বাকি মূল্য সরকার ভর্তুকি দেয়, তার মানে বাকি 20% সরকার ভর্তুকি দেয়। এখন বলা হচ্ছে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়, তার মানে 20% এর সমপরিমাণ ভর্তুকি দিচ্ছে, সেটা কত টাকা সেটা আমাদের বের করতে হবে। ভর্তুকির ইংরেজি হচ্ছে সাবসিডি, তাহলে কত টাকা সাবসিডি দিচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই অঙ্ক থেকে যে 80% এর ভ্যালু ইকুয়াল টু 24 টাকা। ওকে, তাহলে 1% এর ভ্যালু কত? তাহলে উপরে 24, তার নিচে 80। খেয়াল করে দেখেন, এবার আমরা পার্সেন্টেজের অঙ্কে আসল দাম বা প্রকৃত মূল্য বলতে বুঝি 100% এর ভ্যালুকে। তাহলে 100% এর ভ্যালু কত? তার মানে উপরে 24 গুণন 100, এবার 100টা উপরে চলে যাচ্ছে, তার নিচে 80। তাহলে আমি যদি 00 ক্রস করে দেই, আর 8 দ্বারা 24কে কাটলে 3 8 24, তাহলে 3 10 30 টাকা। তাহলে বইয়ের প্রকৃত মূল্য কত? 30 টাকা। 30 টাকার মধ্যে 24 টাকা হচ্ছে এই 80% এর সমান, তাহলে বাকি 20% এর সমান অবশ্যই 30 থেকে 24 বাদ দিলে 6 টাকা। তার মানে আমরা বলতে পারি যে 6 টাকা হচ্ছে আমাদের সরকার কি দিচ্ছে? ভর্তুকি দিচ্ছে। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে 100% মানে অরিজিনাল দামটা 30, যেহেতু 80% এর ভ্যালু 24 টাকা, তার মানে বাকি 6 টাকা হচ্ছে সরকার কি দিয়েছে? ভর্তুকি দিয়েছে। ঠিক আছে, তার মানে 6 হচ্ছে আমাদের রাইট অপশন। আমরা একটু ট্রাই করি। রাইট, 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সুন্দর একটা অঙ্ক। আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তো ধরেন এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। কিভাবে বুঝলাম এটা আয়তক্ষেত্র? এর এই দুটো বাহু সমান এবং এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র। এবং এই আয়তক্ষেত্রটার এই প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, মানে সমকোণ।
যাই হোক, এটা অতিরিক্ত তথ্য। এই তথ্যগুলো আমি আপনাদেরকে মনে রাখতে বলছি না, আপনার মনে রাখার দরকার নেই এই তথ্যগুলো, সরি। তো আমরা আয়তক্ষেত্রটা আবার একটু অঙ্কন করে নেই, মুছে গিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো দেখেন তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা, অর্থাৎ আমি যদি বলি এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, তাহলে এ বিটা আমি যদি 5% বৃদ্ধি করি, তার মানে কিন্তু এটাও আমাদের 5% বাড়াতে হবে, কেননা এটাও দৈর্ঘ্য, এটাও কিন্তু আমাদের দৈর্ঘ্য। তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা বলেন তো দেখি, আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে আমরা যদি এই ফরম্যাট অনুযায়ী অঙ্কটা করতে যাই, তাহলে অনেকটা সময় কিল হয়ে যাবে। যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষার জন্য অঙ্কগুলো শিখছি, যেহেতু অনেক সময় কম থাকে এমসিকিউ পরীক্ষায়, তো ঠিক এই কারণে এই ধরনের অঙ্ক আসলে আমরা করব কি, এ প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে 100, এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে 5% বৃদ্ধি মানে পজিটিভ, মানে প্লাস, তাহলে এর মানও 5, বির মানও 5, যেহেতু দুই দিকে এই জন্য এ বি দুটার মানই 5। তাহলে 5 প্লাস 5 প্লাস উপরে 5 ইন্টু 5, এ আর বি এর মধ্যে সম্পর্ক গুণ, নিচে 100, তাহলে 5 5 কত 10, যোগ আমরা যদি 5 5 এ 25, এখানে সরি 5% বৃদ্ধি মানে কি দাঁড়াচ্ছে, রাইট, উপরে 25ই হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, বিষয়টা দাঁড়াচ্ছে 5% বৃদ্ধি মানে 5 গুণন 5, তাহলে 25। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত থাকে, উপরে থাকে 1, তার নিচে 4, তাহলে 1/4। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে একটু লসাগু করতে হবে মনে হচ্ছে। আমি দুঃখিত, এই অঙ্কটা সম্ভবত এভাবে হবে না, আমি একটু অন্যভাবে ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা মূল নিয়মটা একটু ট্রাই করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, আমি এক্সাম্পল স্বরূপ একটা ধরে নিলাম যে এই হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা আয়তক্ষেত্র ধরে নিলাম। আয়তক্ষেত্র ধরে নিয়ে আমরা কত ধরে নিতে পারি, ধরেন আমি ধরলাম এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20, সরি এটা হলো 10, তাহলে এটা কত হবে, আমি একটু কম করে ধরি। আচ্ছা, এটাকে একটু 20 ধরলাম আর এটাকে আমি 10 ধরলাম। কেন? কারণ হচ্ছে যে যেহেতু দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা যেহেতু ছোট হয়, তাই আমি ধরে নিব যে দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 10, আমি এটাকে ধরে নিলাম। ধরে নেওয়ার ফলে কি করলাম, আমি ক্ষেত্রফল তৈরি করলাম। ক্ষেত্রফল মানে কি, এরিয়া ইকুয়াল কত হচ্ছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 10 20 200। এখন আমরা দেখব যে এই 5% যদি আমরা দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করি। আচ্ছা, দৈর্ঘ্য 20-এর 5% বৃদ্ধি মানে কি, তাহলে 20 গুণন 5% মানে 5/100, 5 20-এ 120, তাহলে 20 20 ক্রস, তাহলে 1 থাকলো। তাহলে কত বাড়লো, 1 বাড়লো। তাহলে 1 যদি বৃদ্ধি পায় তাহলে এটার মান কত হলো, এখন 21 হলো বৃদ্ধি পাওয়ার পর। তাহলে সুতরাং আমরা এরিয়া কি বলতে পারি, এরিয়া ইকুয়াল টু মানে ক্ষেত্রফল কি হবে এবার, 21 গুণন 10, তাই না? তাহলে 21 আর 10 গুণ করলে 210 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, ছিল মানে আগে ছিল 200, এখন হয়েছে 210। তাহলে শতকরা কত, তার মানে বলেন তো দেখি, 200-তে কত বেড়েছে, 10 বেড়েছে। তাহলে 200-তে 10 বৃদ্ধি পাওয়া মানে 100-তে কত বাড়া, গুণন 100, তাহলে 0 0 0 0 কাটা 5 2 10, তার মানে 5% হচ্ছে উত্তর। আপনি যদি আবার এটা বের করে 10 দাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না, আসলে যেহেতু শতকরা বলেছে তাই আমাকে শতকরা বের করতে হবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি। এই যে 10%, না সরি 10% ট্রাই করলাম, 5% উত্তর, দেখেন আমরা এখানে 5% বের করেছি কিন্তু। ওকে, তো এই জন্য এই অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে, আমরা শর্টকাট মেথড প্রয়োগ করে এই অঙ্কটা কিন্তু করতে পারতেছি না, ঠিক আছে।